আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। আলোচনা করব আমার দেশ কবিতাটির একেবারে বেসিক নিয়ে, অর্থাৎ সুফিয়া কামাল সম্পর্কে আমরা আলোচনা করব। সুফিয়া কামাল খুবই মানে ভদ্র একজন মহিলা, তিনি এই কবিতাটি লিখেছেন। তার সম্পর্কে আমরা আলোচনা করব, অর্থাৎ কবি পরিচিতি নিয়ে। এরপরে আলোচনা করব আমার দেশ কবিতাটির মধ্যে আসলে কবি কি বুঝিয়েছেন সেটা নিয়ে। তারপরে এই কবিতার শব্দ অর্থ নিয়ে আছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো একই সাথে আমরা একই ক্লাসে সব শেষ করে ফেলবো। আচ্ছা, ফার্স্টেই আমরা সুফিয়া কামালকে নিয়ে আলোচনা করি। তার দেখো, দুইজন নারী কবিদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দুজন কবি, দুইটাই তোমাদের বইয়ে আছে, নবম দশম শ্রেণীর, যেমন রোকেয়া সাখাত হোসেন সেটাও আছে, আর এই যে সুফিয়া কামাল তিনিও আছেন। চলো আমরা চট করে পড়ে ফেলি। প্রথমত সুফিয়া কামালের জন্ম এবং মৃত্যুসাল সম্পর্কে আমরা একটু জানি, দেখি, বুঝি, চেষ্টা করি। সুফিয়া কামাল 1911 সালে 20 জুন বরিশাল জেলার শায়েস্তাবাদ মামার বাড়িতে জন্মগ্রহণ করেছেন। সাহিত্যিক পরিচয়ের মধ্যে আছে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি অসামান্য ভূমিকা রাখেন। একটি প্রগতিশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন যুদ্ধ করেছেন। ছোটবেলা থেকেই তার কবিতা সমসাময়িক পত্র পত্রিকায় প্রকাশিত হতে থাকে। তার কবিতার ভাষা সহজ সরল, ছন্দ সুললিত, ব্যঞ্জনাময়। এবার আসে হচ্ছে সাহিত্যকর্ম। কাব্যগ্রন্থ সাজের মায়া, মায়া কাজর, উদ্যাত পৃথিবী, মন ও জীবন, অভিযাত্রী, এই কাব্যগ্রন্থগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর তিনি গল্প গ্রন্থের মধ্যে লিখেছে কেয়ার কাটা, মুক্তিযুদ্ধ, মুক্তির জয়, স্মৃতি কথামূলক গ্রন্থ, 71-এর ডায়েরি, শিশুতোষ গ্রন্থ, ইতল বিতল, নল কিশোরের দরবারে, আসে ভ্রমণ কাহিনী, সোভিয়েতের দিনগুলো 1968। এগুলা হচ্ছে কোনটা কাব্যগ্রন্থ, কোনটা গল্পগ্রন্থ, স্মৃতি কথামূলক কি কি আছে, শিশুতোষ কি কি আছে, ভ্রমণ কাহিনী কি কি আছে, প্রত্যেকটা জিনিস আমাদের একেবারে নাকের ঘোড়ায় থাকতে হবে, মনে করে করে একদম পড়তে হবে, যাতে কখনোই ভুলে না যাও। পেশা, কবি সুফিয়া কামাল কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ে কিছুকাল শিক্ষকতা করেছেন। তাছাড়া তিনি বেগম পত্রিকায় সম্পাদনাও করেছেন। পুরস্কার হিসেবে সুফিয়া কামাল বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, 21 পদক, ওমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিচ ক্রেস্ট সহ অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার তিনি পেয়েছেন। মৃত্যু, সুফিয়া কামাল 1999 সালে 20 নভেম্বর মৃত্যুবরণ করেছেন। জন্ম হচ্ছে 1911 সালের 20 জুন আর মারা গেছেন 1999 সালের 20 নভেম্বর। তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় বাংলাদেশের নারীদের মধ্যে, তিনি প্রথম এই সম্মান লাভ করেছেন। ওকে, আমাদের এগুলাই হচ্ছে। তাছাড়া তাকে জননী সাহসিকা একটা ভূমিকায় প্রদান করা হয়, জননী সাহসিকা হিসেবে দেওয়া হয়। যদি এটা আমরা এই প্রশ্নটা কবি পরিচিতিতে না রাখলেও আমাদের জ্ঞানমূলক প্রশ্নে আছে, হ্যাঁ, জ্ঞানমূলক প্রশ্নে আমরা এটা রেখেছি, তোমরা চাইলে ওখান থেকে পড়ে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। এবার আসি হচ্ছে আমাদের মূলভাবে, আসলে আমার দেশ কবিতাটি কবি কি বলেছেন। আমার দেশ কবিতাটি কবি হচ্ছে আমার বাংলাদেশ, বাংলাকে নিয়ে তিনি আলোচনা করেছেন, বাঙালিকে নিয়ে তিনি কথা বলেছেন। এত সুন্দর উপমা ব্যবহার করে তিনি বাংলাকে, মাছেটা খুব বিরক্ত করছে, এত সুন্দর বর্ণনা করে তিনি লিখেছেন, আনন্দ করেছেন বা বলেছেন, সেটা অসাধারণ। আমার দেশ এই কবিতাটির মধ্যে লেখিকা বলতে চেয়েছেন আমার দেশের ফসল অনেক ভালো। কেন ভালো? কারণ আমাদের দেশের আবহাওয়া অনেক ভালো, একক ঋতুতে একক ফসল ফলানো যায়। তারপর ফুলের বর্ণনা করেছেন, প্রচুর সুন্দর সুন্দর ফুল আছে আমাদের এখানে, ফুলের সমাহার আছে এবং এত ফুল ফোটে, সেটা বসন্তকালে একটু বেশিই ফুল ফোটে। অনেক ফুল আছে যেটা 12 বছরই ফোটে, মানে 12 মাসই ফুটে থাকে। এছাড়া কবি বলেছেন আমাদের এই দেশের মানুষ দুর্যোগে ভয় পায় না, দুর্যোগে ভেঙে যায় না, নতুন করে ঘর বাড়ি ভেঙে গেল আবার তারা নতুন করে জীবিত হয়, নতুন করে জাগ্রত থাকে। এই সকল কথাগুলো তিনি আলোকপাত করেছেন, আলোচনা করেছেন। এগুলো হচ্ছে আমাদের এই কবিতার মধ্যে আসলে বর্ণনা। তাও যদি আমরা একটু ব্যাখ্যা করে বলি, দেখো, সুফিয়া কামাল উদ্যাত পৃথিবী কাব্যের আমার দেশ কবিতাটি সুফিয়া কামাল রচনা সংগ্রহ থেকে সংকলিত হয়েছে। আমার উদ্যাত পৃথিবী থেকে এটা নেওয়া হয়েছে। বাঙালির সোনার বাংলা অসম্ভবকে সম্ভব করে মাটি থেকে জন্ম দেয় সোনালী ফসল, চমৎকার এক জলবায়ু, সহনীয় রৌদ্রতাপ, নমনীয় জল বৃষ্টি, তাই এর মাঠ ভরে ওঠে সোনালী ধানে, সবুজ পাটে, নানা বর্ণের ফলমূলে। এই দেশের মানুষ পাশাপাশি ঘর বেঁধে শান্তিতে বাস করে। এদেশে নানা দুর্যোগের দেশ, দুর্যোগের সময় অতিক্রম হওয়া মাত্র তারা আবার ঘর বেঁধে পাশাপাশি শান্তিতে থাকে। বাংলার মানুষের মধুর ভাষা, অপার জীবনানন্দ তাদের নিয়ে যায় সম্প্রীতির মহাসাগরের আকাশে, যেমন সূর্য ওঠে তেমনি ডাক আসে মিলনের। এদেশের মানুষ পরস্পরের মহামিলনের মধ্যেই মানে প্রত্যেকদিন নতুন হয়ে ওঠে। কবিতায় চিরায়ত বাংলার জীবন বাণী অসাধারণভাবে ফুটে উঠেছে। বাংলাদেশে বিভিন্ন ঋতু বিভিন্ন রূপে ধরা দেয়, গ্রামের নানা ফল ফলাদিতে ভরে ওঠে, বর্ষার পানিতে চারিদিক কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।
শরতের নীল আকাশ আর বসন্তের নানা ফুল ভরে ওঠে চারিদিক থেকে। বাঙালির শাশ্বত মানে চিরন্তন রূপ কবির প্রতিটি লাইনে যথাযথভাবে ফুটে উঠেছে। বাঙালির সোনার দেশ হিসেবে পরিচিত এই বাংলাদেশ মানুষের যে শান্তিতে সম্প্রীতিতে বসবাস করে সেই চিরন্তন আকাঙ্ক্ষাকে কবি তুলে ধরেছেন। নতুন চরে মানুষের পাশাপাশি ঘর বাঁধা এবং প্রতিদিনের সূর্যলোকে নতুন আশা উদ্দীপনা জাগার মধ্য দিয়ে কবি দেশের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেছেন। এই কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও দেশের ঐতিহ্য ধারণা লাভ হবে। অনেক কিছু যেগুলো আমাদের ফুল বইয়ের মধ্যে লেখা ছিল, কবি যেটা বুঝিয়েছেন সেটা সুন্দর করে আলোচনা করেছি। আশা করছি তোমরা ভালো করে লিখতে পারবে ইনশাআল্লাহ। এবার আমরা আমার দেশ কবিতা থেকে শব্দ অর্থগুলো আলোচনা করব। দেখো, শব্দ অর্থগুলো আলোচনা করতে গেলে আমাদের যেমন লাগে সেগুলো একটু আমরা দেখি। শব্দ অর্থের মধ্যে যে শব্দগুলো আছে, সূর্য ঝলকে মানে সূর্যের উজ্জ্বলে আলো আলোকিত উদ্ভাসিত। মৌসুমী ফুল মানে হচ্ছে বিশেষ ঋতুদের সময় উৎপন্ন ফুল। স্নিগ্ধ শরৎ মানে শরৎকালের উজ্জ্বলতা। ধান্য শীর্ষ মানে ধানের উপর ভাগ। নুহির কিস্তি বলতে বোঝাচ্ছি সেমিটিক পুরাণ অনুসরণে পৃথিবীতে মহাপ্লাবনের সময় একজন নবীর যে বড় নৌকা সবাইকে রক্ষা করেছিল সেটা। শান্তি কপট মানে হচ্ছে শান্তির কবুতর, কবুতরকে শান্তির প্রতীক বলা হয়েছে। বার্তা মানে হচ্ছে সংবাদ বার্তা। হিতা মানে হচ্ছে এখানে। প্লাবন বলতে বোঝাচ্ছে অতিবৃষ্টি বা পাহাড়ি ঢল প্রভৃতি কারণে সৃষ্ট বন্যা যেটা হয় সেটাই প্লাবন। সন্ধান বলতে হচ্ছে খোঁজ বা অন্বেষণ। চর বলতে বোঝাচ্ছে তিথিয়ে পড়া পলি থেকে নবী বক্ষে উৎপন্ন দ্বীপ বা গোচারণ ভূমি। অঙ্কুর মানে বীজ থেকে প্রথম উদ্গত হওয়া উদ্ভিদ। তরু বলতে বোঝাচ্ছে উদ্ভিদ। সঞ্চারী বলতে বোঝাচ্ছে সঞ্চরণশীল বিচরণকারী। বক্ষ বলতে বোঝাচ্ছে মানুষ বা মেরুদণ্ড প্রাণীর গলা কোমর পর্যন্ত দেহের অংশ বা হৃদয়, এটাকে বক্ষ বলে। সাগর বলতে বোঝাচ্ছে সমুদ্র বা স্নিগ্ধ। আচ্ছা, এগুলো শব্দ অর্থ নিয়ে আমরা আলোচনা শেষ করলাম। এবার আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক নজরে একটু চট করে দেখে ফেলি। দেখো, নুহের কিস্তি হলো সেমিটিক পুরাণ অনুসারে পৃথিবীতে মহাপ্লাবনের সময় একজন নবীর যে বড় নৌকা সবাইকে রক্ষা করেছিল সেটার বর্ণনা। আমার দেশ কবিতা কবি কৃষি প্রধান বাংলার কথা তুলে ধরেছেন। আমার দেশ কবিতা কবি মাতৃভাষা বাংলাকে মধুর ভাষা বলেছেন। বিশেষ কোনো ঋতুতে উৎপন্ন ফুলকে মৌসুমী ফুল বলা হয়েছে। আমার দেশ কবিতায় অসাধারণভাবে ফুটে উঠেছে চিরায়ত বাংলার যে জীবনবাণী, সেই জীবনবাণী ফোটানো হয়েছে। কবি জীবন ও নতুন প্রাণের উৎস হিসেবে আখ্যায়িত করেছেন এই দেশের মাটিকে, একেবারে নতুন করে তিনি উৎপন্ন করেছেন। আমার দেশ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মৌসুমী ফুল, সোনালী ধান, নানা বর্ণের ফলমূলে ভরে ওঠে ফসলের মাঠ। মানুষ পাশাপাশি ঘর বাঁধে যখন নতুন চর জাগে। মানুষ কবিতায় আচ্ছা, এই কবিতার মধ্যে ফুটে উঠেছে এই দেশের মানুষের উদার চিন্তা সম্প্রতি বন্ধনের কথা। মাতৃভূমির প্রতি কবির প্রকাশ পেয়েছে অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধাবোধ। এই সব কিছু হচ্ছে আমাদের আমার দেশ কবিতার গুরুত্বপূর্ণ কিছু লাইন, যে লাইনগুলো নিয়ে এসেছি। তোমরা চাইলে এটা গ আর ঘতে আলোচনা করতে পারবা। এবার আসি নুহের কিস্তি। নুহু হচ্ছে আমাদের নহু নবী, আর কিস্তি মানে হচ্ছে নৌকা। তো এই নুহু নবীর নৌকা সেই সময় আল্লাহ তাআলা ওই সকল মানুষের জন্য বাঁচিয়েছিল যারা দুর্যোগ প্রবণ এলাকা মোকাবেলা করতে পারবে না। অর্থাৎ আল্লাহর কথা যারা শুনে, আল্লাহর বাণী যারা শুনে বা আল্লাহর রাস্তায় যারা আছে, সেই নবী তখন ওই নবীর জন্য আল্লাহ তাআলা একটা আল্লাহর কাছ থেকে একটা নৌকা প্রেরণ করেছে বা জাহাজ প্রেরণ করেছে। সেই নবী সেখানে অসহায় মানুষদেরকে নিয়ে ওই নৌকাতে ধাবিত বা ওই নৌকাতে চলেছেন। তারপরে কি হয়েছে, আল্লাহ তাআলা দীর্ঘ 40 দিন পর্যন্ত বৃষ্টিপাত করেছেন, বৃষ্টি হয়েছেন, এবং যারা আল্লাহর কথা শোনেননি, ছলচাতুর করেছে, তাদেরকে আল্লাহ তাআলা একটা শাস্তি দিয়েছেন। তো এইগুলা হচ্ছে আমাদের আমার দেশ কবিতার অনেকগুলো বর্ণনা। আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই আমাদের ইজি বাংলা প্রথমপত্র বইটির পাশাপাশি পাঠ্য বইটা অনেক জরুরি, সেটা খুব ভালো করে পড়বে। ক্লাসটি এখনই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।